Hello and welcome back to the video lecture on melting and boiling points of organic compounds. আমরা এর আগের দিন হাইড্রোজেন বন্ডিং and its effect on the melting and boiling point এর উপরে ডিসকাশনটাতে ছিলাম এবং এই ডিসকাশনে আমরা আরেকটা যে ফ্যাক্টর মেল্টিং এবং বয়েলিং পয়েন্টকে এফেক্ট করে সেই সারফেস এরিয়া নিয়ে আলোচনা করব। যেহেতু নন পোলার মলিকিউলের জন্য the most dominant force of intermolecular interaction, non-covalent interaction, is this London dispersion force, which is the instantaneous dipole induced dipole. That actually depends upon the surface area. যত বড় হবে মলিকিউলটা তার সারফেস এরিয়া যত বেশি হবে তত এই নন কোভ্যালেন্ট ফোর্সটার ম্যাগনিটিউডটা বেশি হয় এবং তত এফেক্টিভ হয় ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইন দ্য লিকুইড ফেজ অ্যান্ড দেয়ারফোর ইউ হ্যাভ আ গ্রেটার বয়েলিং পয়েন্ট। এর একটা খুব চমৎকার এক্সাম্পল দেখতে পাওয়া যায় যদি আমরা সাইক্লিক ভার্সেস অ্যাসাইক্লিক আইসোমারদের বয়েলিং পয়েন্টের তুলনা করি। দেখা যাচ্ছে যে সাইক্লিক এবং অ্যাসাইক্লিক মলিকিউলের ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট দুটোই সাইক্লিক কম্পাউন্ডটার জন্য কনসিডারেবলি বেশি, যেমন এন পেন্টেন সাইক্লোপেন্টেন, এন হেক্সেন সাইক্লোহেক্সেন, পেন্টান থ্রিওন সাইক্লোপেন্টানন, পেন্টান থ্রিঅল সাইক্লোপেন্টানল, এন অক্টেন সাইক্লোঅক্টেন, এন হেপ্টেন সাইক্লোহেপ্টেন, হেপ্টান ফোরন সাইক্লোহেপ্টানন, হেপ্টান ফোরল সাইক্লোহেপ্টানল। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মেল্টিং পয়েন্টও বেশি এবং বয়েলিং পয়েন্টও বেশি কার সাইক্লিকটার। তাহলে এখানে অবভিয়াসলি সিমেট্রির একটা রোল রয়েছে, কারণ আমরা এটা জানি যে সাইক্লিক কম্পাউন্ডগুলো, এটা আমাদের কমন ইন্টুইশন থেকে আসছে যে এরা বেশি সিমেট্রিক্যাল এবং অ্যাট দ্য সেম টাইম এদের সারফেস এরিয়াও কিন্তু এই আমাদের এই যে এই করসপন্ডিং সাইক্লিক মলিকিউল তাদের তুলনায় ছোট। তাহলে সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স বা লন্ডন ডিসপারশন ফোর্স তাহলে বেশি হওয়া উচিত। সেক্ষেত্রে কোনো জিনিসের সারফেস এরিয়া যদি কম হয় তাহলে তো তার বয়েলিং পয়েন্ট কম হওয়া উচিত ছিল। তাহলে সাইক্লিক এবং অ্যাসাইক্লিকের ক্ষেত্রে এই জায়গাটাতে আমরা কিন্তু একটা অ্যানোমালি স্পট করতে পারছি, বিকজ সারফেস এরিয়া অ্যাকচুয়ালি সাইক্লিকটার ক্ষেত্রে কম কিন্তু অ্যাসাইক্লিকটার জন্য বেশি, তাহলে বয়েলিং পয়েন্ট বেশি হচ্ছে কেন? এটা অ্যাকচুয়ালি আমাদেরকে এক্সপ্লেন করতে গেলে সাদা চোখে সারফেস এরিয়া বলতে যেটা বোঝায় সেটা নিয়ে আলোচনা করলে হবে না। আমাদেরকে সাইক্লিক অ্যাসাইক্লিকের তুলনা করতে গেলে এফেক্টিভ সারফেস এরিয়া বলে একটা জিনিস নিয়ে ভাবতে হবে। সেটা কি জিনিস? ধরা যাক একটা এক্সাম্পল নিয়ে আমরা এটাকে ইলাস্ট্রেট করার চেষ্টা করি। ধরি হেক্সেন, এন হেক্সেন এবং সাইক্লোহেক্সেন এই দুটোর মধ্যে আমরা তুলনা করছি। এবার এন হেক্সেন যেহেতু অ্যাসাইক্লিক মলিকিউল এবং সিগমা বন্ড, কার্বন কার্বন সিগমা বন্ডগুলো সমস্তই ফ্রি টু রোটেট, তাহলে এর অসংখ্য কনফরমেশানে এন হেক্সেন মলিকিউল এক্সিস্ট করতে পারে। তাদের মধ্যে আমরা দুটো কনফরমেশান এখানে দেখিয়েছি, একটা হচ্ছে জিগজ্যাগ কনফরমেশান আর একটা হচ্ছে সিন কনফরমেশান। জিগজ্যাগ কনফরমেশানে আমরা দেখতে পাচ্ছি যে মলিকিউলটা পুরো ছড়িয়ে রয়েছে এবং সিন কনফরমেশানে সে একটা ভাঁজ হয়ে রয়েছে, এমন একটা ভাঁজ হয়ে রয়েছে যাতে এই বন্ডের রেসপেক্টে এই দুটো ইথাইল গ্রুপ এই বন্ডের রেসপেক্টে একই দিকে আছে, তো এটাকে আমরা সিন কনফরমেশান বলছি। এবার একটা হেক্সেন মলিকিউল যখন জিগজ্যাগ কনফরমেশানে আছে তখন তার সাথে যদি আরেকটা হেক্সেন মলিকিউলের জিগজ্যাগ কনফরমেশানেই ইন্টারাকশান হয় তাহলে খুব ভালো ইন্টারাকশান হবে, বিকজ অল দিজ এরিয়াজ আর ওভারল্যাপিং উইথ ইচ আদার এবং তারা একে অপরকে দেখতে পাচ্ছে এবং সেই জায়গাতে খুব সুন্দর ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল এবং ইনডিউস ডাইপোলের ইন্টারাকশান হবে। সেটা সিন কনফরমেশানেও হবে, এখানে হবে, এখানে হবে, এখানে হবে। সিন কনফরমেশানে হবে মানে আমি বলতে চাইছি তখন দুটো মলিকিউলের দুটোই সিন কনফরমেশানে আছে। হাউএভার এইটার প্রবাবিলিটি কিন্তু খুব কম। এটার প্রবাবিলিটি কম ইন এ সেন্স যে যেহেতু মলিকিউলটা ফ্রি টু অ্যাডপ্ট মেনি 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 কনফরমেশানস, যার মধ্যে কেবলমাত্র দুটো কনফরমেশান আমরা দেখিয়েছি, এর বাইরে অসংখ্য কনফরমেশান পসিবল, চান্সেস আর যে দুটো হেক্সেন মলিকিউল একই কনফরমেশানে থাকা অবস্থায় তাদের মধ্যে দেখা হওয়ার সম্ভাবনাটা বেশ কম। অ্যান্ড ইফ দ্যাট হ্যাপেন্স, যদি একটা সিন কনফরমেশানের সঙ্গে একটা জিগজ্যাগ কনফরমেশানের দেখা হয় তাহলে কিন্তু
এই সিন কনফরমেশানে দুটোই সিন কনফরমেশানে থাকলে যতটা লন্ডন ডিসপারশন ফোর্স কাজ করতো, বা দুটোই জিগজ্যাগ কনফরমেশানে থাকলে যতটা ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করতো, ততটা কাজ করতে পারবে না। কারণ তুমি যদি সাপোজ, আমি এই জায়গাটা যদি এটা মুছে দিই, যদি তুমি সাপোজ এদেরকে এইখানে নিয়ে আসো, এদেরকে যদি বলো যে আমি এই মলিকিউলটাকে এর ওপরে এর ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, অর্থাৎ একটা যদি সিন কনফরমেশনে থাকে তাহলে আরেকটা জিগজ্যাগ কনফরমেশনে আছে, অবভিয়াসলি যতগুলো পয়েন্ট অফ কন্ট্যাক্ট জিগজ্যাগ কনফরমেশন দুটোর মধ্যে ছিল, বা যতগুলো পয়েন্ট অফ কন্ট্যাক্ট সিন কনফরমেশনের মধ্যে ছিল, সেটা কিন্তু আর এখন থাকবে না। একটা সিন আর একটা জিগজ্যাগের মধ্যে নাম্বার অফ কন্ট্যাক্ট পয়েন্টস কমে যাবে। এটা হলো অ্যাসাইক্লিকের জন্য। তো সাইক্লিকের জন্য কী হবে? সাইক্লিকের সুবিধে বলো অসুবিধেই বলো, যে সে হচ্ছে সাইক্লিক, তার মানে ইচ্ছা মতো বন্ড রোটেট করে ডিফারেন্ট কনফরমেশান তুমি দিতে পারবে না। তুমি যদি সাইক্লোহেক্সেনের কথা বলো, তো সাইক্লোহেক্সেন অলমোস্ট অল দ্য টাইম এই ফর্মটায় থাকে। এটাকে আমরা বলি চেয়ার ফর্ম, কেন এটা চেয়ারের মতো দেখতে। তো এই চেয়ার ফর্মে থাকে বলে আরেকটা সাইক্লোহেক্সেন যখন তার সাথে ইন্টারাক্ট করতে আসে, তখন সেই সাইক্লোহেক্সেনটাও 99.9% কেসে ওই চেয়ার ফর্মেই থাকে, অর্থাৎ তার ডিফারেন্ট কনফরমেশন অ্যাভেলেবেলই নয়। এবং তার ফলে দুটো সাইক্লোহেক্সেন যখন একে অপরের সঙ্গে লন্ডন ডিসপারশন ফোর্সে এনগেজ থাকে, তখন তাদের অল দ্য টাইম যতগুলো এনকাউন্টার হচ্ছে বিটুইন পেয়ার্স অফ সাইক্লোহেক্সেন মলিকিউলস, প্রত্যেকটাতেই দুটো চেয়ার ফর্মে ইন্টারাকশান হচ্ছে, এবং তাদের ওভারঅল ইন্টারাকশানটা, এফেক্টিভ সারফেস এরিয়াটা হেক্সেনের থেকে বেশি হয়। এটা হেক্সেনের থেকে বেশি হয়। তার কারণ হেক্সেনের ক্ষেত্রে সিনের সাথে জিগজ্যাগ, জিগজ্যাগের সাথে সিন, কখনো জিগজ্যাগের সাথে অন্য আরেকটা কিছু যেটা আমরা এখানে আঁকিনি, বা সিনের সাথে অন্য আরেকটা কিছু যেটা আমরা এখানে আঁকিনি, সেই রকম ইন্টারাকশানের সংখ্যাই অনেক বেশি। জিগজ্যাগের সঙ্গে জিগজ্যাগ কিংবা সিনের সাথে সিন, এরকম ইন্টারাকশানের সংখ্যা খুব কম। অন দি আদার হ্যান্ড সাইক্লোহেক্সেনে সেটা হয় না। তার মানে তুমি যদি একটা লার্জ নাম্বার অফ হেক্সেন মলিকিউলের মধ্যে পেয়ার ওয়াইজ কতটা সারফেস এরিয়া অ্যাভেলেবল আছে এইটা দেখো, তাহলে সেটা কম হবে কম্পেয়ার টু সাইক্লোহেক্সেনের সঙ্গে আরেকটা সাইক্লোহেক্সেন মলিকিউলের ইন্টারাকশানের পেয়ার ওয়াইজ কতটা সারফেস এরিয়া আছে যদি একটা লার্জ নাম্বার অফ cyclohexane molecule জন্য দেখা যায়। That's simply because the number of conformations that are available to the cyclic molecule is less, and that is why you are seeing that the cyclic structures have a tendency of a higher boiling point as well as a higher melting point. মেল্টিং পয়েন্টের ব্যাপারটা কিন্তু এর সিমেট্রির সাথেও নির্ভর করে, সেটা আমরা একটু পরে দেখব, বিকজ cyclic compounds are more symmetrical compared to acyclic compounds. But let's check যে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টের ক্ষেত্রে ভ্যারিয়েশনটা সবসময় একরকম হয় কিনা। যেটা আমরা এখানে দেখলাম যে সাইক্লিকরা অ্যাসাইক্লিকের থেকে মেল্টিং পয়েন্টটা তাদের বেশি হচ্ছে, বয়লিং পয়েন্টটাও বেশি হচ্ছে, কনসিডারেবলি বেশি হচ্ছে। বাট লেটস চেক যে এদের ক্ষেত্রে ব্যাপারটা সবসময় সত্যি হচ্ছে কি না। অ্যাকচুয়ালি সাইক্লিক এবং অ্যাসাইক্লিকের মধ্যে সারফেস এরিয়ার ব্যাপারটা যেরকম কাজ করে, সিমেট্রির ব্যাপারটাও কাজ করে, এবং মেল্টিং এবং বয়লিংয়ের জন্য the criteria for the higher melting point or higher boiling point is a little bit different. সেটা আমরা এই দুটো অ্যাসাইক্লিক মলিকিউলের মধ্যে তুলনা করলে সেটা সবথেকে ভালো বোঝা যায়। যখন আমরা একটা অ্যাসাইক্লিক মলিকিউলের লিনিয়ার স্ট্রাকচার ভার্সেস তার ব্রাঞ্চ স্ট্রাকচারের মধ্যে তুলনা করি, খুব কমন এক্সাম্পল হচ্ছে নিওপেন্টেন আর এনপেন্টেন। দুটোই C5 কম্পাউন্ড, দুটোরই মলিকুলার ফর্মুলা হচ্ছে C5H12, আর দুটোরই একটা আর একটা আইসোমার, কিন্তু দুটোর বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টের ট্রেন্ড কিন্তু আলাদা। বয়লিং পয়েন্ট লিনিয়ার স্ট্রাকচারটার বেশি, সাইক্লিক স্ট্রাকচারটা সাইক্লিক মানে তোমার ব্রাঞ্চ স্ট্রাকচারটার কম। এটা কেন? এখানে কোনো তো টাইক্লিকের কোনো গল্প নেই, সাইক্লিকের গল্প নেই, এবং যেটা আছে সেটা হচ্ছে তুমি টোটাল সারফেস এরিয়া যখন দেখছো তখন এখানে কিন্তু আর তুমি কনফর্মেশনকে অ্যালাউ করছো না, কনফর্মেশনকে তুমি এর মধ্যে
হিসেবের মধ্যে আনছো না। কনফর্মেশন কেবলমাত্র সাইক্লিক স্ট্রাকচারের জন্যই আমরা হিসেবের মধ্যে নিয়ে আসছি। তাহলে এন পেন্টেনকে যখন আমরা দেখছি আরেকটা এন পেন্টেনের সঙ্গে এনগেজড হতে, তখন আমরা ধরেই নিচ্ছি যে সে এই ফর্মে এনগেজড হচ্ছে। যখন আমরা দেখছি সারফেস এরিয়া মাপতে গিয়ে, তার মানে এটার সারফেস এরিয়া এরকম এতটা জায়গা জুড়ে, আর এর সারফেস এরিয়াটা অনেক কম জায়গা জুড়ে, বিকজ এটা হচ্ছে স্ফেরিক্যাল। তাহলে এরকম দুটো মলিকিউলের মধ্যে যদি দুটো পাশাপাশি রাখো তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট কম হবে, আর এরকম দুটো মলিকিউলকে যদি পাশাপাশি রাখো তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট অনেক বেশি হবে। সেই কারণে এদের বয়লিং পয়েন্ট আনব্রাঞ্চ স্ট্রাকচারের, লিনিয়ার স্ট্রাকচারের বয়লিং পয়েন্ট ব্রাঞ্চ স্ট্রাকচারের থেকে জেনারেলি বেশি হয়। অন দি আদার হ্যান্ড, মেল্টিং পয়েন্ট অফ দি ব্রাঞ্চ স্ট্রাকচার সেটা কিন্তু আবার করসপন্ডিং অ্যাসাইক্লিক আইসোমার, অ্যাসাইক্লিক বড়টা ভুল হচ্ছে, অ্যাসাইক্লিক নয়, করসপন্ডিং লিনিয়ার আইসোমারের তুলনায় মেল্টিং পয়েন্ট অফ দি স্ফেরিক্যাল আইসোমার, ব্রাঞ্চড আইসোমার, নন লিনিয়ার আইসোমার ইজ গ্রেটার। আরেকবার বলছি, লিনিয়ার আইসোমারের বয়লিং পয়েন্ট বেশি, ব্রাঞ্চড আইসোমারের মেল্টিং পয়েন্ট বেশি। তা যদি দুটোই সারফেস এরিয়ার ওপর নির্ভর করে, তাহলে তো মেল্টিং পয়েন্ট তো তাহলে তো মেল্টিং পয়েন্ট যার সারফেস এরিয়া বেশি তার বেশি হওয়ার কথা ছিল, তো লিনিয়ারেরই বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হচ্ছে না। তাহলে হোয়াট ইজ গোয়িং অন? তো এটা আমরা একটু আগেই বললাম যে বয়েলিংয়ের সময় যে জিনিসটা আমরা কনসিডার করি সারফেস এরিয়া, সেটা মেল্টিংয়ের সময় শুধু সেটা কনসিডার করলে হয় না। মেল্টিংয়ের সময় আমাদের আরেকটা জিনিসকে কনসিডার করতে হয়, সেটা হচ্ছে যে সলিড থেকে যখন লিকুইডে যাবে তখন সলিডের মধ্যে ক্রিস্টালের প্যাকিংটা কতটা এফিশিয়েন্ট ছিল। ক্রিস্টালের প্যাকিং যত এফিশিয়েন্ট হবে, যত একটা গিভেন ভলিউমের মধ্যে তুমি লার্জার নাম্বার অফ মলিকিউলসকে প্যাক করতে পারবে, তত একটা মলিকিউলের নেইবারিং মলিকিউলের সংখ্যা বাড়বে, ক্রিস্টাল প্যাকিং মোর এফিশিয়েন্ট হবে, এবং সেই সলিডকে মেল্ট করাতে গেলে তোমার তত বেশি টেম্পারেচার দিতে হবে। এবার এটা খুব পরিষ্কার বোঝা যায় যে তুমি যদি একটা এন পেন্টেন মলিকিউলের কালেকশান নাও আর একটা সেপারেটলি নিওপেন্টেন মলিকিউলের কালেকশান নাও, তো নিওপেন্টেনের যেহেতু সারফেস এরিয়া এন পেন্টেনের তুলনায় অনেক কম, একই মাসের জন্য সারফেস এরিয়া অনেক কম, তাহলে একটা ছোট্ট বাক্সের মধ্যে যদি তোমাকে এন পেন্টেন মলিকিউলদের ভরতে বলা হয়, তাহলে তুমি যত সংখ্যক এন পেন্টেন মলিকিউলকে তার মধ্যে প্যাক করতে পারবে, ওই একই ডিমেনশনের বক্সে তুমি তার থেকে অনেক বেশি নাম্বার অফ নিওপেন্টেন মলিকিউলকে প্যাক করতে পারবে। ইন আদার ওয়ার্ডস, নিওপেন্টেনের ক্রিস্টাল প্যাকিং এফিসিয়েন্সি অনেক বেশি এন পেন্টেনের তুলনায়, বিকজ অফ দি ভেরি সেম ফ্যাক্টর হুইচ ওয়াজ রেসপন্সিবল ফর ইটস লোয়ার বয়লিং পয়েন্ট, কারণ সারফেস এরিয়া কম। তাহলে সারফেস এরিয়া কম হলে ক্রিস্টাল প্যাকিং এফিসিয়েন্ট হয়, কিন্তু সারফেস এরিয়া কম হলে ভ্যান্ডারওয়ালস ফোর্স তথা লন্ডন ডিসপারশন ফোর্সও কম হয়, কিন্তু এখানে সেটা ম্যাটার করছে না, তার কারণ ক্রিস্টাল প্যাকিং বিকামস মোর ইম্পর্ট্যান্ট। ইউ আর প্যাকিং সো মেনি মলিকিউলস টুগেদার দ্যাট ইন্ডিভিজুয়াল পেয়ারের মধ্যে কন্ট্যাক্ট পয়েন্ট কম হলেও there are a large number of molecules surrounding one particular molecule, and therefore it has a very large London dispersion force operating on it, and that is why you will need to put in a lot of energy to separate those two molecules, and therefore it will have a higher melting point. So actually the conclusion that we can draw from this is J melting point will have, generally the melting point of these spherical linear isomers, non-linear isomers, branched isomers, they are unusually high and their boiling points are unusually low. তবে এটাও ঠিক যে মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে যেহেতু ভ্যান্ডারওয়ালস ফোর্স বা লন্ডন ফোর্সটা সারফেস এরিয়ার ওপর ডিপেন্ডেন্ট, ক্রিস্টাল প্যাকিং অন্য দিকে কাজ করছে, একটা দিকে কাজ করছে, ক্রিস্টাল প্যাকিংয়ের ক্ষেত্রে সারফেস এরিয়াটা কম হলে ভালো, আবার সারফেস এরিয়াটা যখন বেশি হচ্ছে তখন ভ্যান্ডারওয়ালস ফোর্স বা লন্ডন ডিসপারশন ফোর্সটা বেশি হচ্ছে। তার মানে এই দুটো ট্রেন্ড কিন্তু অপোজিট কাজ করছে। অর্থাৎ সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে ইন্ডিভিজুয়াল মলিকিউলের আরেকটা মলিকিউলের সাথে লন্ডন ডিসপারশন ফোর্সটা বাড়ছে, বাট সারফেস এরিয়া যদি কম হয় তাহলে তার চারপাশে আরও অনেকগুলো মলিকিউল চলে আসতে পারছে। কোন ফ্যাক্টরটা ডমিনেট করবে সেটা এক্স্যাক্টলি প্রেডিক্ট করাটা মুশকিল সবসময়। সেই জন্য মেল্টিং পয়েন্ট সবসময়ই উইদাউট এক্সেপশান যে বেশি হবেই সেটা নাও হতে পারে।
তবে মোস্ট অফ দ্য টাইমস ইট ইজ দি ক্রিস্টাল প্যাকিং এফিসিয়েন্সি হুইচ কন্ট্রোলস দিস, অ্যান্ড দেয়ারফর উই জেনারেলি সি, দ্য জেনারেল ট্রেন্ড ইজ যে ব্রাঞ্চড আইসোমারের মেল্টিং পয়েন্ট acyclic is not the correct word, linear unbranched আইসোমারের থেকে জেনারেলি বেশি হয় মেল্টিং পয়েন্ট, বাট the boiling point of the linear isomer is found to be generally higher than the branched isomer. What about hydrogen bonding? হাইড্রোজেন বন্ডিং যদি হয় তাহলে আমরা জানি ইন্ট্রামলিকিউলার ভার্সেস ইন্টারমলিকিউলার যদি দেখো তো ইন্ট্রামলিকিউলারে মলিকিউলের ডোনার অ্যাকসেপ্টার সাইট নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করতে ব্যস্ত থাকে, অ্যান্ড দেয়ারফর অন্য আরেকটা মলিকিউলের সাথে ইন্টারাকশন করার আগ্রহ কমে যায়। বাট ইফ ইয়োর মলিকিউল ইজ ইনকেপেবল, যে তার মধ্যে ডোনার অ্যাকসেপ্টার সাইট আছে কিন্তু হাউএভার ইট ইজ নট ভেরি কেপেবল অফ ফর্মিং হাইড্রোজেন বন্ড within the same molecule, it can go for intermolecular hydrogen bonding, and therefore the intermolecular attractions or association is so high that the melting point should be higher. And boiling point এর ক্ষেত্রে যে ট্রেনটা দেখতে পাওয়া যায় এখানেও তাই দেখতে পাওয়া যায়, যেমন ম্যালেইক অ্যাসিড হুইচ ইজ বেসিক্যালি ডাবল বন্ড, ইথিলিনিক ডাবল বন্ড, তার দুপাশে দুটো কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডরা ডোনার হিসেবেও কাজ করতে পারে, অ্যাকসেপ্টার হিসেবেও কাজ করতে পারে অ্যাজ ফার অ্যাজ হাইড্রোজেন বন্ডিং ইজ কনসার্ন। এবং যেহেতু এখানে সিস আইসোমার ডাবল বন্ডের একই দিকে দুটো CO2H গ্রুপ আছে, তাহলে ম্যালেইক অ্যাসিডে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং হয়, আর অ্যাসপিউমারিক অ্যাসিডে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং হয়। তাহলে এর মেল্টিং পয়েন্ট কম, এর মেল্টিং পয়েন্ট বেশি, যেমন আমরা অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে দেখেছিলাম। দি আদার থিং ইজ দ্যাট এগেন, যেহেতু মেল্টিংয়ের সময় ক্রিস্টাল প্যাকিংকে আমাকে কনসিডার করতেই হয়, তো এটা আমাকে মাথায় রাখতে হবে যে যদি এমন জিওমেট্রিক্যাল কোনো প্যারামিটার চলে আসে যেখানে মলিকিউলের জিওমেট্রিতে কোনো একটা ডিস্টরশন হয় এবং তার ফলে ক্রিস্টাল প্যাকিং এফেক্টেড হয়, তাহলে কিন্তু আমার মেল্টিং পয়েন্ট যাবে কমে। যেমন আমরা বলতে পারি একটা ফ্যাটি অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এটা হচ্ছে একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর তার সঙ্গে আমরা কম্পেয়ার করছি ওলেইক অ্যাসিডকে। ইট হ্যাজ দ্য সেম নাম্বার অফ কার্বন অ্যাটমস বাট ইট হ্যাজ আ সিস ডাবল বন্ড। তো এখানে দেখো মোনোটোনাস স্ট্রাকচার, সি উঠছে নাবছে, উঠছে নাবছে, উঠছে নাবছে, উঠছে নাবছে, মানে একদম পুরো জিগজ্যাগ স্ট্রাকচার তুমি আঁকতে পারো, বাট ইউ ক্যান নট ড্র দ্যাট জিগজ্যাগ স্ট্রাকচার অ্যাজ ফার অ্যাজ ওলেইক অ্যাসিড ইজ কনসার্ন। এই যে জিগজ্যাগ স্ট্রাকচার, এর মাঝখানে একটা খাপছাড়াভাবে, বেখাপ্পাভাবে একটা যেন খোঁজ ঢুকে গেছে, একটা কিঙ্ক ঢুকে গেছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডাবল বন্ড which must be maintained in the cis fashion because that is the oleic acid. তো তুমি যদি স্টিয়ারিক অ্যাসিডকে আরেকটা স্টিয়ারিক অ্যাসিডের সঙ্গে ক্রিস্টাল প্যাকিং করানোর চেষ্টা করো, ওয়েল দ্যাট উইল বি রিয়েলি গুড, তার কারণ এরা সব একে অপরের সঙ্গে সেট হয়ে যাবে সলিড ফেজে। কিন্তু তুমি যদি ওলেইক অ্যাসিডকে করার চেষ্টা করো, বিকজ অফ দিস ইররেগুলারিটি ইন ইটস স্ট্রাকচার, এর ক্রিস্টাল প্যাকিং অত ভালো হবে না। এর যে জিগজ্যাগ স্ট্যাগার্ড ফর্মটা রয়েছে সেটাতে আরেকটা জিগজ্যাগ স্ট্যাগার্ড ফর্মের সঙ্গে খুব ভালো সেট হবে, বাট ওলেইক অ্যাসিডের ক্ষেত্রে যেহেতু সিস ডাবল বন্ড রয়েছে এবং এই রেগুলার মোনোটোনাস চেনের ভেতরে একটা ডিসরাপশান হয়ে গেছে, ইররেগুলার স্ট্রাকচার হয়ে গেছে, এবং সেই ইররেগুলারিটির জন্য দুটো ওলেইক অ্যাসিডের crystal packing কিন্তু অতটা efficient হবে না, and that is why its melting point is so low that at room temperature this unsaturated fatty acid is liquid, whereas the saturated fatty acid is a solid, কারণ এর মেল্টিং পয়েন্ট হচ্ছে 71, এর মেল্টিং পয়েন্ট 16.3। একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে সিস্টিলবিন, ট্রান্সটিলবিন। দেখো ট্রান্সটিলবিন হচ্ছে 124 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে ল্যাবরেটরিতে তুমি ট্রান্সটিলবিনকে বোতলে যখন দেখবে সেটা সলিড থাকবে, কিন্তু সিস্টিলবিন তার মেল্টিং পয়েন্ট হচ্ছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ল্যাবরেটরিতে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যেখানে 20 থেকে 30 ডিগ্রি টেম্পারেচার থাকে সেখানে এটাকে তুমি লিকুইড হিসেবে দেখতে পাবে। এটা কেন হলো? এটা হলো এই জন্য যে যখন আমরা ট্রান্সটিলবিন দেখছি তখন ডাবল বন্ডের রেসপেক্টে দুটো ফিনাইল রিং উল্টো দিকে আছে, আর যখন আমরা সিস্টিলবিন দেখছি তখন ডাবল বন্ডের রেসপেক্টে দুটো ফিনাইল রিং একই দিকে আছে। তো একই দিকে থাকার প্রবলেম আছে একটা, সেটা হচ্ছে দুটো ফিনাইল রিংয়ের এই অর্থ পজিশনগুলোর মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হবে যদি তুমি তাদেরকে একই প্লেনে রাখার চেষ্টা করো। স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক ইন্টারফেয়ারেন্স হওয়ার জন্য যে কোনো একটা রিং বা দুটো রিংই হয়তো স্লাইটলি আউট অফ প্লেন হয়ে যাবে। যেই ওটা আউট অফ প্লেন হয়ে গেল, তো যদি তুমি ভাবো যে একটা ট্রান্সটিলবিন সেটা
তুমি একটা প্লেনের ওপর রেখেছো এবং সেটা পারফেক্টলি প্ল্যানার, তার আরেকটা ট্রান্স স্টিলবিন সেটাও প্ল্যানার, তার দুটো প্ল্যানার মলিকিউলকে নিজেদের সঙ্গে যখন তুমি অ্যাপ্রোচ করাবে তখন তারা অনেক কাছে আসতে পারবে এবং তাদের মধ্যে ক্রিস্টাল প্যাকিং খুব ভালো হবে। কিন্তু এমন একটা জিনিস যেটার প্ল্যানার হওয়ার কথা ছিল কিন্তু প্ল্যানার হলো না, সে আউট অফ প্লেন ডিস্টর্টেড হয়ে বসে আছে, তার মানে ইরেগুলার স্ট্রাকচার হয়েছে, তাহলে সেই রকম দুটো এবড়ো খেবড়ো জিনিসকে যদি তুমি ক্লোজ অ্যাপ্রোচে আনতে চাও তো অনেক আগেই তাদের ক্লোজ অ্যাপ্রোচ বন্ধ হয়ে যাবে, কারণ আউট অফ প্লেন রিংগুলোর মধ্যে তখন আবার ধাক্কাধাক্কি শুরু হবে, দুটো মলিকিউলের দুটো আউট অফ প্লেন রিংয়ের মধ্যে প্রবলেম শুরু হবে এবং যতটা কাছে আসার কথা ছিল ততটা তারা আসতে পারবে না, অর্থাৎ সিম্পল ক্রিস্টাল প্যাকিং ভালো হবে না, তাহলে মেল্টিং পয়েন্ট কম হবে, সিস্টিলবিনের মেল্টিং পয়েন্ট ট্রান্সটিলবিনের থেকে কম হবে। So this is an example where the steric interference ultimately results in the lowering of the melting point. যদি মলিকিউলটা রেগুলার প্ল্যানার স্ট্রাকচার হতো তাহলে প্যাকিং খুব ভালো হতো, কিন্তু স্টেরিক হিন্ড্রেন্সের জন্য আউট অফ প্লেন চলে যাচ্ছে, স্ট্রাকচারের ভেতরে ডিস্টরশন চলে আসছে, অ্যান্ড উই নো ডিস্টরশন লিডস টু lowering of crystal packing efficiency which ultimately results in lowering of melting point. এবার আমরা আসছি ওই সিমেট্রি গল্পটাতে। এটা মেল্টিংয়ের জন্য দেখা যায়, অ্যান্ড এটা প্রথম যিনি দেখেছিলেন তিনি হচ্ছেন থমাস কার্নেলি। এটা জেনারেল অবজারভেশন যে হাই মলিকুলার সিমেট্রি হাই মেল্টিং পয়েন্ট হয়, যেটা কাউন্টার ইনটুইটিভ খানিকটা, কারণ আমরা জানি যে যত সিমেট্রিক্যাল মলিকিউল হবে তত তার ডাইপোল জিরো হওয়ার সম্ভাবনা খুব বেশি। যেমন ধরো CH4 তার ডাইপোল জিরো, সিমেট্রিক্যাল মলিকিউল। CH3Cl তার সিগনিফিক্যান্ট ডাইপোল আছে, CH2Cl2 তারও আছে, CHCl3 তারও আছে, CCl4 আবার হাইলি সিমেট্রিক্যাল, তার আবার ডাইপোল মোমেন্ট জিরো। তাহলে সিমেট্রিক্যাল মলিকিউলের যদি ডাইপোল মোমেন্ট রিলেটিভলি আনসিমেট্রিক্যাল আইসোমারদের তুলনায় যদি কম হয় তাহলে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন কম হওয়ার কথা এবং তাদের মেল্টিং পয়েন্ট তাহলে কম হওয়ার কথা। হাউএভার আমরা উল্টোটা দেখছি, এবং এটা প্রথম ও এম্পিরিক্যাল স্টাডি করেছিলেন 1882 সালে থমাস কার্নেলি, যিনি প্রায় 15,000 কম্পাউন্ডের মেল্টিং পয়েন্টস স্টাডি করেন এবং তারপরে বলেন যে আইসোমেরিক কম্পাউন্ডসের মধ্যে যেটা মোর সিমেট্রিক্যাল, অর্থাৎ যেটা নাকি মোর কম্প্যাক্টলি অ্যারেঞ্জড, সেটা হায়ার মেল্টিং পয়েন্ট হয় করেসপন্ডিং রিলেটিভলি আনসিমেট্রিক্যাল আইসোমারের তুলনায়। এটাকে ব্যাখ্যা করতে গেলে আমাদের একটু থার্মোডাইনামিক্সের মধ্যে ঢুকতে হবে। এই যে মেল্টিংটা হয়, তখন আমরা আগের দিন বলেছিলাম যে মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে যখন সলিডটা মেল্ট করে লিকুইডে যাচ্ছে এবং টেম্পারেচারটা ফিক্স আছে, তখন তুমি যে হিটটা দিচ্ছ সেটা বেসিক্যালি ল্যাটেন্ট হিট অফ ফিউশন, সেটা মলিকিউলের মধ্যে ক্রিস্টাল স্ট্রাকচারটাকে ভাঙতে ইউজ করছে, সেটা মলিকিউলের ইন্টারনাল এনার্জিটাকে কিন্তু দি টেম্পারেচার ইজ নট চেঞ্জিং। তুমি যে হিটটা দিচ্ছ সেটা বেসিক্যালি টেম্পারেচারে ম্যানিফেস্টেড হচ্ছে না, টেম্পারেচারটা ফিক্সড আছে, দ্যাট ইজ দ্য মেল্টিং পয়েন্ট। ইট ইজ দি ক্রিস্টাল, inside the crystals the intermolecular force is being broken at that point of time. The energy that you are putting in সেটা হচ্ছে ওই মলিকিউলগুলোকে একে অপরের থেকে ছাড়াতে কাজ করছে, কিন্তু টেম্পারেচারকে বাড়াচ্ছে না, কারণ এনার্জি দিলে টেম্পারেচার বাড়ার কথা, কিন্তু ওখানে টেম্পারেচার দাঁড়িয়ে আছে। সো ওখানে একটা ইকুইলিব্রিয়াম আছে সলিড এবং লিকুইডের মধ্যে, এবং সেটাকে যদি আমরা ফিউশন বলি, তো ইকুইলিব্রিয়াম যখন এক্সিস্ট করে তখন যখন দুটো স্পিসিস ইকুইলিব্রিয়ামে থাকে তখন তার যে ফ্রি এনার্জি চেঞ্জ ডেল্টা জি, এখানে আমরা যেহেতু ফিউশনের কথা বলছি তাই আমরা এখানে ডেল্টা জি FUS ইউজ করেছি সাবস্ক্রিপ্টে, দ্যাট শুড বি জিরো। আর ডেল্টা জি FUS যদি জিরো হয় তাহলে ডেল্টা জি ফিউশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ ফিউশন মাইনাস টি ডেল্টা এস ফিউশন। ডেল্টা এস মানে হচ্ছে এন্ট্রপি চেঞ্জ, ডেল্টা এইচ মানে হচ্ছে এনথ্যালপি চেঞ্জ। তাহলে ডেল্টা জি ফিউশন যদি জিরো হয় তাহলে আমরা লিখতে পারি যে ডেল্টা এস ফিউশন, দ্যাট ইজ টি ডেল্টা এস ফিউশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ ফিউশন, ডেল্টা এস ফিউশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ ডিভাইডেড বাই টি ফিউশন। টি ফিউশন ইজ নাথিং বাট মেল্টিং পয়েন্ট। সো এটাকে যদি এখানে তুলে নিয়ে আসি আর এটাকে যদি এখানে নামিয়ে দিই তাহলে আমার কাছে চলে এলো যে মেল্টিং পয়েন্ট তথা যে টেম্পারেচারে ফিউশনটা হচ্ছে টি ফিউশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ ফিউশন ডিভাইডেড বাই ডেল্টা এস ফিউশন। তাহলে যদি কোনো কারণে ডেল্টা এইচ ফিউশন বেশি হয় তাহলেও মেল্টিং পয়েন্ট বাড়বে, আর যদি কোনো কারণে ডেল্টা এস ফিউশন কম হয় তাহলেও মেল্টিং পয়েন্ট বাড়বে। তো এরা কী, এটা বেসিক্যালি এরা কী, ডেল্টা এইচ ডেল্টা এস ফিউশন এগুলো কী জিনিস? দেখো, আমরা যখন মেল্ট করছি তখন আমরা যখন সলিড থেকে লিকুইডে যাচ্ছি তখন তো আমরা তাকে তো টেম্পারেচার
তুলতে হয়, তার মানে বাইরে থেকে কী করতে হয়, এনার্জি দিতে হয়। তো এই যে এনার্জিটা, সেটা সলিডের ভেতরের যে স্টেবিলাইজড ক্রিস্টাল স্ট্রাকচার সেটাকে ভাঙতে সাহায্য করে এবং সেখানে র্যান্ডামনেস আনতে সাহায্য করে। এই সলিডটা, এটাকে এন্ট্রপি ভেবো না, এটা সলিড এবং এটা লিকুইড। তার মানে এই লিকুইডের এনার্জি কন্টেন্ট কিন্তু সলিডের থেকে বেশি হবে, কারণ সলিডের সঙ্গে এনার্জি যোগ করলে তবে লিকুইড হয়। এখন এই এনথালপিটা হচ্ছে বেসিক্যালি একটা এনার্জির আরেকটা ফর্ম, তুমি সেইভাবে ভাবতে পারো। সো লিকুইডের এনথালপি সবসময় সলিডের থেকে বেশি, অর্থাৎ সলিড থেকে যখন লিকুইডে যায় তখন তার এনথালপি বেড়ে যায়। তাহলে ডেল্টা এইচ ফিউশন সবসময় তো পজিটিভ হবে। পজিটিভ হওয়ার জন্য সেটা যত বেশি পজিটিভ হবে তত ভালো। আর ডেল্টা এস ফিউশন, সেটাকে আমরা কম্পেয়ার করতে পারি ম্যাক্রোস্কোপিক অবজেক্টের জন্য এটা বলা মুশকিল, কিন্তু সাবঅ্যাটমিক বা অ্যাটমিক লেভেলে এটা বেসিক্যালি র্যান্ডমনেস বা ডিসঅর্ডার। তো তুমি যদি দুটো মলিকিউলকে খুব কাছাকাছি প্লেস করে রাখো, তাহলে একজনের নড়াচড়াটা কিন্তু আরেকজনের ওপরে খানিকটা ডিপেন্ডেন্ট। তোমার একটা জায়গা, একটা সিটে যেখানে 10 জন বসতে পারে, সেখানে যদি 10 জনই বসে থাকে, তাহলে তুমি তোমার ইচ্ছে মতো নড়াচড়া করতে পারবে না, কারণ অন্য লোক তোমাকে বাধা দেবে। বাট ওই 10 জনের সিটে যদি তুমি কেবলমাত্র 2 জন লোককে বসাও, তাহলে কখনো 2 জন একসাথে বাঁ দিকে বসতে পারে, কখনো 2 জন একসাথে ডান দিকে বসতে পারে, কখনো একজন বাঁ দিকে, কখনো একজন ডান দিকে বসতে পারে, কখনো 2 জন একদম মাঝামাঝি বসতে পারে, কখনো 4 নম্বর পজিশনে একজন, কখনো 8 নম্বর পজিশনে একজন বসতে পারে। সো দ্য নাম্বার অফ পসিবল কনফিগারেশনস ইজ ওয়ে মোর if you allow only 2 people to sit on a bench which can hold 10 people. তো অবভিয়াসলি লিকুইডে যেহেতু মলিকিউলরা নিজেদের মধ্যে, সলিডে তারা যতটা কাছে থাকে তার থেকে অনেক দূরে দূরে থাকে, তাহলে তাদের নিজেদের মতো নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার ক্ষমতা বা নাম্বার অফ পসিবল কনফিগারেশনস ইন হুইচ ইউ ক্যান অ্যারেঞ্জ দোজ মলিকিউলস ইজ মাচ গ্রেটার ইন আ লিকুইড ফেজ কম্পেয়ার টু সলিড ফেজ হোয়ার দ্য মলিকিউলস আর জ্যাম প্যাকড। সমস্ত তারা এক জায়গায় আটকে বসে আছে, তাদেরকে তুমি না ইচ্ছে মতো ঘোরাতে ফেরাতে পারবে না। বাট লিকুইডে তুমি পারবে, বিকজ লিকুইডে দ্য মলিকিউলস আর লাইক আ লিটল বিট অ্যাওয়ে ফ্রম ইচ আদার কম্পেয়ার টু সলিড ওয়ার দে আর ভেরি ক্লোজ প্যাকড। তার মানে এন্ট্রপি which measures these ways of configurations in which you can arrange these molecules, the greater the number of ways, higher is the entropy. তার মানে যত বেশিভাবে তুমি মলিকিউলদেরকে সাজাতে পারবে, এন্ট্রপি তত বেশি। তো লিকুইড ফেজের এন্ট্রপি তাহলে বেশি হবে। তার মানে তুমি যখন সলিড থেকে লিকুইডে যাচ্ছ, তাহলে তার এন্ট্রপিও বেশি। তার মানে ডেল্টা এস ফিউশনটাও পজিটিভ, তাহলে ডেল্টা এইচ ফিউশনও পজিটিভ, ডেল্টা এস ফিউশনও পজিটিভ। তাহলে আমরা এটা দেখেছিলাম, এটা আমরা বলতেই পারছি যে এনথালপি যখন ক্রিস্টাল মেল্ট করে তখন ডেল্টা এইচও পজিটিভ হয়, এনথালপিও বাড়ে, ডেল্টা এসও পজিটিভ হয়, এন্ট্রপিও বাড়ে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের সিমেট্রিক্যাল মলিকিউলের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট যে বেশি, তাহলে এর সাথে এনথালপি এবং এন্ট্রপিকে আমরা কানেক্ট করবো কী করে, এবং এটা যে সত্যিই বেশি সেটার প্রমাণ আছে। এ দেখো, পেন্টেন, নিওপেন্টেন মেল্টিং পয়েন্ট বেশি। আমরা বলছি ক্রিস্টাল স্ট্রাকচার ভালো হচ্ছে, সারফেস এরিয়া কম বলে ওইটা মেল্টিং পয়েন্ট বেশি হচ্ছে, কিন্তু সেটা একমাত্র ফ্যাক্টর নয়, এখানে সিমেট্রিরও ফ্যাক্টর আছে। অকটেন, তার মেল্টিং পয়েন্ট যা, তার থেকে 2,2,3,3 টেট্রামিথাইল বিউটেন, তার অনেক বেশি সিমেট্রিক্যাল আইসোমার, তার মেল্টিং পয়েন্ট বেশি। মিথাইল সাইক্লোপেন্টেন সাইক্লিক মলিকিউল, সাইক্লোহেক্সেন সেটাও সাইক্লিক, কিন্তু সাইক্লোহেক্সেন মোর সিমেট্রিক্যাল, মিথাইল সাইক্লোপেন্টেন লেস সিমেট্রিক্যাল। এটা বোঝার উপায় হচ্ছে কত রকমের কার্বন অ্যাটম আছে এইগুলো একটু ভালো করে দেখো। তুমি যদি এইখানে দেখো, তো এখানে বেসিক্যালি যদি এর তুমি ফিক্স ধরো, তাহলে এখানে 2 রকমের কার্বন অ্যাটম আছে, একটা উপরে একটা উপরে একটা উপরে, এর একরকম, এইটা নিচের দিকে। তাহলে এরকম 2 রকমের কার্বন অ্যাটম আছে যদি তুমি এটাকে ফিক্স স্ট্রাকচার ধরো, যদিও পরে তুমি দেখবে যে এটা ফিক্স স্ট্রাকচার নয়। আর যদি মিথাইল সাইক্লোপেন্টেন ধরো, তাহলে এইখানে একটা, এটা একটা, এটা একটা, 4 রকমের কার্বন অ্যাটম আছে। যদি সাইক্লোহেপটেনকে ধরো এবং সেটাকে প্ল্যানার ধরো, তাহলে কেবলমাত্র একরকমই কার্বন অ্যাটম আছে, কারণ এভরিথিং ইজ সেম। তুমি যদি এর মধ্যে ব্রোমিনেশন করো, তো একটা জায়গাতেই ব্রোমিনটা ঢুকবে, যে কোনো এখানে ঢুকলেও যায়, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। এখানে যদি করো, তো এখানে ঢুকলে একরকম আইসোমার, এখানে ঢুকলে একরকম আইসোমার, এখানে ঢুকলে একরকম আইসোমার, এখানে ঢুকলে একরকম আইসোমার, এখানে ঢুকলে আরেক রকম আইসোমার। তার মানে 5 রকমের
কার্বন অ্যাটম তুমি পাচ্ছ। এই 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 কম্পাউন্ডটা 1,2 ডাইক্লোরোইথেন এক রকমের কার্বন অ্যাটম আছে, দুটো ইকুইভ্যালেন্ট। তুমি এখানে দেখো এটা একরকম, এটা আরেকরকম, দেন দু রকমের কার্বন অ্যাটম আছে। যত ভ্যারিয়েশন হবে নাম্বার অফ কার্বন অ্যাটমসে, যত টাইপের কার্বন অ্যাটম থাকবে, তত আনসিমেট্রিক্যাল। তো এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আনসিমেট্রিক্যালের থেকে সিমেট্রিক্যালের মেল্টিং পয়েন্টটা বেশি হচ্ছে। তাহলে কেন হচ্ছে? তাহলে হয় তার ডেল্টা এইচ ফিউশন বেশি, অথবা তার ডেল্টা এস ফিউশনটা কম। ডেল্টা এইচ ফিউশনটা সত্যিই বেশি, তার কারণ যত তুমি সিমেট্রিক্যাল মলিকিউল নেবে তত সলিডের ক্রিস্টাল প্যাকিং তত এফিসিয়েন্ট হবে। এবার ধরে নেওয়া যাক দুটো সলিড আছে, দুটো সলিডের মধ্যে একটার ক্রিস্টাল প্যাকিং বেটার, আরেকটার ক্রিস্টাল প্যাকিং কম, না লেস এফিসিয়েন্ট আর কি। তুমি যদি ধরো সাপোজ এইটার সাথে এইটাকে কম্পেয়ার করো, তো এর ক্রিস্টাল প্যাকিং অনেক বেটার, এর ক্রিস্টাল প্যাকিং অনেক খারাপ। তো তাহলে আমরা যদি এনথ্যালপি স্কেল দেখি, এই জায়গাটায় যদি আমাদের এনথ্যালপি অফ দ্য লিকুইড ফেজ হয়, কারণ সেখানে সব মলিকিউলই একে অপরের থেকে দূরে চলে গেছে, তাহলে একটার ক্ষেত্রে ক্রিস্টাল প্যাকিং বেটার, তার এনথ্যালপি এইখানে থাকবে, সেটা অনেক স্টেবিলাইজড, কারণ ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত কাজ করে এনথ্যালপি তত কম হয়, স্টেবিলাইজড হয়। এটা এনার্জি স্কেলে যদি ভাবি আমরা, তাহলে যত অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে তত এনার্জিটা নেমে যায়, তার মানে এনথ্যালপিও নেমে যায়। আর ধরো আরেকটা সলিড আছে যেখানে তোমার এনথ্যালপিটা এই জায়গায় আছে, এটা সলিড 2, এটা সলিড 1। তো দেখে বোঝাই যাচ্ছে যে এই জায়গাটাতে ক্রিস্টাল প্যাকিংটা অনেক বেটার কম্পেয়ার টু এই জায়গায়। তো যদি তুমি লিকুইডের এনথ্যালপিকে একই জায়গায় ধরে নাও, তো এইখান থেকে এইখানে যাওয়ার জন্য তোমার যা ডেল্টা এইচ হবে, এখান থেকে এইখানে যাওয়ার জন্য ডেল্টা এইচ তার তুলনায় কম হবে। অর্থাৎ এইখানটায় বেশি ডেল্টা এইচ দেখতে পাবো, অর্থাৎ এনথ্যালপির চেঞ্জ অনেক বেশি হবে। অর্থাৎ সিমেট্রিক্যালি প্যাকড স্ট্রাকচারে ডেল্টা এইচ ইজ মাচ গ্রেটার কম্পেয়ার টু আইসোমেরিক আনসিমেট্রিক্যাল স্ট্রাকচার যেখানে ক্রিস্টাল প্যাকিং লেস এফিসিয়েন্ট। তাহলে আমরা এটা মেনে নিলাম যে সিমেট্রিক্যাল স্ট্রাকচারে ডেল্টা এইচ ফিউশনটা বেশি। হোয়াট অ্যাবাউট ডেল্টা এস ফিউশন? ডেল্টা এস ফিউশন তো অবভিয়াসলি নির্ভর করে যে তোমার সলিডে কত রকম ফ্লেক্সিবিলিটি ছিল ভিজাভি লিকুইডে কত রকম ফ্লেক্সিবিলিটি আছে। এবার তুমি সাপোজ একে নিয়ে আলোচনা করছো আর একে নিয়ে আলোচনা করছো, বা ফর দ্যাট ম্যাটার একে নিয়ে আলোচনা করছো এবং একে নিয়ে আলোচনা করছো। তাহলে এবার দেখো এর যখন তুমি ফ্লেক্সিবিলিটি দেখবে, তখন এর তো অনেকগুলো বন্ড বরাবর রোটেশন তুমি করতে পারো এবং এর অসংখ্য কনফর্মেশন হয়, অসংখ্য। তার মানে যখন এই দুটো এন পেন্টেন মলিকিউল একে অপরের সঙ্গে খুব কাছাকাছি ছিল, আমি এই জায়গাটা যদি সম্ভব হয় তাহলে আমি একটুখানি এঁকে দেখিয়ে দিই। ধরো দুটো এন পেন্টেন মলিকিউল যখন নিজেদের মধ্যে কাছাকাছি ছিল, যখন আমরা ধরে নিচ্ছি যে তারা যদি সাপোজ এইরকম সলিড ফেজে থাকে, তো সলিড ফেজে তারা এরকম ছিল, হ্যাঁ। এরপরে তারা লিকুইড ফেজে গেছে, যখন লিকুইড ফেজে গেছে তখন তারা সব একে অপরের থেকে দূরে চলে গেছে। তো দূরে সরিয়ে দাও, একে সরিয়ে দিলাম, একেও সরিয়ে দিলাম, বেশি কাছাকাছি হয়ে গেছে এবং তার ফলে একে সরানো যাচ্ছে না, এখন বেশিই কাছাকাছি হয়ে গেছে। একে দূরে সরিয়ে দাও, এর আগে না ফ্লেক্সিবিলিটি খুব একটা দেখাতে পারছিল না, এবার তারা তো দূরে চলে গেছে, একে অপরের একটার মুভমেন্ট আরেকটার মুভমেন্টের উপর তাহলে নির্ভর করে না। তাহলে এই ফর্মে না থেকে এই ফর্মটায় যেতে পারে, তো তেমনি এই ফর্মে না থেকে এই ফর্মে যেতে পারে। তো তার মানে তুমি এই রকম তিনটে মলিকিউলকে আবার এরকমভাবেও সাজাতে পারো, সেটা তুমি আগে কিন্তু সলিড ফেজে পারছিলে না। তার মানে এদের এন্ট্রপি অনেকটা করে বেড়েছে, কারণ এরা তিনজন এই ধরো মোটামুটি একই রকম কনফর্মেশনে আটকে ছিল সলিডে, তারপর সেখান থেকে তুমি তাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে এসছো, এবার লিকুইডে নিয়ে এসছো। লিকুইডে যখন নিয়ে এসো তখন তারা একে অপরের থেকে এত দূরে সরে গেছে যে তাদের নিজেদের কনফর্মেশনাল ফ্লেক্সিবিলিটি অনেক বেড়ে গেছে। অন্য সব রকম ফ্লেক্সিবিলিটি বেড়েছে, কিন্তু আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাকে। তার মানে এটা একটা সিচুয়েশান যেটা তুমি ভাবতে পারো যে এটা একটা সিচুয়েশান যেখানে এইটা একটা কনফিগারেশান, তো এরকম আরও অসংখ্য কনফিগারেশান হবে। লিকুইড ফেজে এই কনফিগারেশনের সংখ্যা অস্বাভাবিক রকম বেড়ে গেছে। But suppose you now have this cyclohexane molecule which is kind of in this
in this way. So another cyclohexane was here, another cyclohexane was also here, এবং তারা সব একই জায়গায় ছিল, but now you have converted them to what in this way. তো তুমি যদি মনে করো তাহলে এখানটায় তুমি এটাকে হেক্সেনও করে দিতে পারো ফর ইয়োর কনসিডারেশন। এটা হেক্সেন হলেও আর্গুমেন্টটা হোল্ড করবে। সো আমরা এখানে এটাকে হেক্সেন ভাবতেই পারি। ওকে, তো আমাদের সাইক্লোহেক্সেনের সাথে হেক্সেনের তুলনা করি, সেক্ষেত্রেও দেখা যাবে যে গল্পটা একই হচ্ছে। এবার তারা একে অপরের থেকে দূরে সরেছে, বাট ঠিক যে কারণে এফেক্টিভ সারফেস এরিয়াটা বেশি ছিল এই মলিকিউলগুলোর, ওই একই কারণে এর তো ভাই অন্য কনফরমেশনে যাওয়ারই ক্ষমতা নেই। তার কারণ হচ্ছে এ তো লকড ইন দ্য রিং ফর্ম। তাহলে এদের তিনজনকে, এদেরকে তুমি যতভাবে সাজাতে পারো, এদের তিনজনকে তুমি আর কতভাবে সাজাবে? যতভাবেই সাজাও সেটা নিশ্চয়ই এর থেকে বেশি হবে না, কারণ এর তো কনফরমেশনাল ফ্রিডম অনেক বেশি। এর কনফরমেশনটাই কার্টেলড, এর গাদা গাদা কনফরমেশন হতে পারে, এই মলিকিউলটার গাদাখানেক কনফরমেশন হতে পারে, আর এই মলিকিউলটার খুব অল্প কটা কনফরমেশন হয়। তাহলে লিকুইড ফেজে গেলে এই যে কনফরমেশনাল ফ্লেক্সিবিলিটিটা এনজয় করছে সেটা তো এনজয় করবে না। তার মানে এন্ট্রপিটা বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই মলিকিউলটা তুমি বলতে পারো যে এর কনফরমেশন হয়নি, কিন্তু এর ট্রান্সলেশন হয়েছে, যে ট্রান্সলেশনটা এখানে পসিবল ছিল না। তার মানে আমরা বলতে পারি যে এটা একটা ফর্মে আমরা এটাকে সাজাতে পারি, এটা আরেকটা ফর্মে এটাকে সাজাতে পারি, কিন্তু সেই ফ্লেক্সিবিলিটি তো এরও আছে। তুমি তো এর ক্ষেত্রে এটা বলতেই পারো যে এইরকম তিনখানা মলিকিউলকে সাজানো হয়েছিল, আমরা একটা মলিকিউলকে না এরকম তাকে এরকম টেনে এরকম সরিয়ে দিয়েছি। তো সেটা তো সেই কনফিগারেশন তো তোমার লেস সিমেট্রিক্যাল মলিকিউলটার জন্যও আছে। লেস সিমেট্রিক্যাল মলিকিউলটার জন্য তো সেই সুযোগটা তো লেস সিমেট্রিক্যাল মলিকিউলেরও আছে। অর্থাৎ এর জন্য যে ফ্লেক্সিবিলিটির সুযোগ তুমি পাচ্ছ সাইক্লিকে, অ্যাসাইক্লিকেও সেগুলো তুমি সবই পাবে। অ্যাসাইক্লিকে বাড়তি পাবে সিঙ্গেল বন্ডে রোটেশন করে করে ডিফারেন্ট কনফরমেশন এনজয় করার ক্ষমতা, এবং তার ফলে এন্ট্রপি না বহুত বেড়ে যাবে সলিড থেকে লিকুইড ফেজে। এখানে এন্ট্রপি বাড়বে কিন্তু অতটা বাড়বে না। অর্থাৎ সিম্পল কথা, ডেল্টা এস ফিউশন ফর সাইক্লিক উইল বি লেস দেন দি ডেল্টা এস ফিউশন ফর দি অ্যাসাইক্লিক। অর্থাৎ আমরা এর আগে প্রমাণ করেছিলাম যে সাইক্লিক মলিকিউলের জন্য ডেল্টা এস ফিউশনটা বেশি, আর এখন আমরা প্রমাণ করলাম ডেল্টা এস ফিউশনটা কম। তাহলে একটা বড় সংখ্যাকে দিয়ে ছোটো সংখ্যাকে, বড় সংখ্যাকে দিয়ে যদি ছোটো সংখ্যাকে, একটা বড় সংখ্যাকে যদি ছোটো সংখ্যা দিয়ে ভাগ করো, তোমার নিউমারেটর যদি খুব বড় হয়, ডিনোমিনেটর যদি ছোট হয়, তো তার ভাগফল তো ছোট হবেই। অর্থাৎ মেল্টিং পয়েন্ট তো ভাগফল তো বড় হবেই তোমার। তার মানে মেল্টিং পয়েন্ট তো অবভিয়াসলি বেশি হবে। ডেল্টা এইচ ফিউশন ইজ ভেরি হাই অ্যান্ড ডেল্টা এস ফিউশন ইজ আনইউজুয়ালি লো, দেয়ারফর দি মেল্টিং পয়েন্ট ইজ ভেরি হাই। এখানে আমি একটা ছবি দিয়েছি, এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, দিস ওয়ান, হি ইজ থমাস কার্নেলি। কার্নেলির আর তেমন ছবি আমি পাইনি। অ্যান্ড হিয়ার ইজ সিটিং দ্য ফাদার অফ দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল, দিমিত্রি মেন্ডেলেভ। তো এক্সাম্পল আমরা এখানে আরও এক্সাম্পল দিয়েছি, এবং প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিমেট্রিক মলিকিউলের মেল্টিং পয়েন্ট বেশি। এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা, এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে মেটা, এটা হচ্ছে প্যারা। প্যারাতে দেখো 1 রকমের কার্বন আছে, মেটাতে 1, 2, 3, 4 রকমের কার্বন আছে, 3 রকমের কার্বন আছে, বিকজ দিস টু আর ইকুইভ্যালেন্ট। আর এইখানে আমার 2 রকমের কার্বন আছে। তো এর মেল্টিং পয়েন্ট দেখো, এটা সবচেয়ে বেশি, যেটা সবথেকে বেশি সিমেট্রিক তার মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি। তারপরে সেটা হচ্ছে 256, আর যেটা সবথেকে বেশি আনসিমেট্রিক্যাল তার মেল্টিং পয়েন্ট হচ্ছে 248। তো সেটা সমস্ত অর্থ প্যারামিটার ক্ষেত্রেই আমরা এখানে যা যা দেখছি তা প্রত্যেকটার ক্ষেত্রেই হোল্ড করছে। মেটাগুলোর সবথেকে কম, প্যারাগুলোর সবথেকে বেশি। সাইক্লো অক্টা টেট্রাইন, তার রেসপেক্টে তুমি যদি কিউবিনকে দেখো, কিউবেন, এটা কিউবিন নয়, এটা কিউবেন হবে। কিউবেন, তার মেল্টিং পয়েন্ট হচ্ছে 405 কেলভিন, কেজ লাইক স্ট্রাকচার, এবং সেটা আমরা একটু পরেই বলেছি যে কেজ লাইক স্ট্রাকচার হলে আনইউজুয়ালি হাই মেল্টিং পয়েন্ট হয়, কারণ তার ক্রিস্টাল প্যাকিং দুর্ধর্ষ ভালো হয়। ক্রিস্টাল প্যাকিং দুর্ধর্ষ ভালো হওয়ার আলটিমেট রেজাল্ট হচ্ছে ডেল্টা এইচ ফিউশনটা খুব হাই হবে। এবং কেজ লাইক স্ট্রাকচার মানে মলিকিউলের ভেতরে কনফরমেশনাল ফ্লেক্সিবিলিটি প্রায় নেই। অর্থাৎ তুমি তাকে লিকুইড ফেজে নিয়ে গিয়ে যে নানা রকমভাবে হাত পা নেড়ে তাকে সাজাবে, সেটাও তুমি করতে পারবে না। তারপরে ডেল্টা এইচ ফিউশনটাও
আনইউজুয়ালি কম হবে এবং তার আলটিমেট রেজাল্ট হচ্ছে ডেল্টা এইচ ফিউশনটা বেশি হয়। তার মানে ওই যে সারফেস এরিয়া দিয়ে যে গল্পটা বলা হয়, যে সারফেস এরিয়া, ক্রিস্টাল প্যাকিং ইত্যাদি ইত্যাদি, তার তার ভেতরে যদি আরও আমরা ঢুকি তাহলে আমরা বুঝতে পারবো যে ডেল্টা এইচ ফিউশন এবং ডেল্টা এস ফিউশনটাই অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর দি হায়ার মেল্টিং পয়েন্ট অফ স্ফেরিক্যাল non-linear isomers, কারণ spherical non-linear isomers are generally more symmetrical compared to the linear non-branched isomers. সেটাকে আমরা ক্যাজুয়ালি সারফেস এরিয়া দিয়ে এক্সপ্লেন করে দিই এবং ক্রিস্টাল প্যাকিং ভালো বলে ছেড়ে দিই, কিন্তু আরও যদি ভেতরে ঢুকি তাহলে আমরা এই ডেল্টা এইচ ডেল্টা এস ফিউশন তার আর্গুমেন্ট থেকে আরও ক্লিয়ারলি ব্যাপারটাকে বুঝতে পারি। আর যেটা কেজলাইক স্ট্রাকচারদের জন্য বললাম, দেখো অ্যাডামেন্টেন অস্বাভাবিক হাই মেল্টিং পয়েন্ট, ইউরোট্রপিন বা হেক্সামিথিলিন টেট্রামিন, কিউবেন, ক্যাম্ফর, বাকমিনস্টার, ফুলারিন এবং এই ধরনের কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে যেটা হয়, মেল্টিং পয়েন্টটা আনইউজুয়ালি হাই আর বয়লিং পয়েন্টটা আনইউজুয়ালি লো। তো জেনারেলি কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট যদি বয়লিং পয়েন্ট যদি এরম জায়গায় থাকে, তো টেম্পারেচার স্কেলে মেল্টিং পয়েন্ট এরম জায়গায় থাকে। তো এইসব কম্পাউন্ডের জন্য মেল্টিং পয়েন্ট ইজ আনইউজুয়ালি হাই। আবার যেহেতু লিকুইড ফেজে যেহেতু ক্রিস্টাল প্যাকিংয়ের কোনো গল্প নেই, সেখানে সারফেস এরিয়াটা ইম্পর্টেন্ট। সারফেস এরিয়া যদি কম হয় তাহলে লন্ডন ডিসপারশন ফোর্স কম হবে এবং সেই জন্য বয়লিং পয়েন্ট তো কম হবে। তো তাহলে সেক্ষেত্রে বয়লিং পয়েন্ট আনইউজুয়ালি লো হয়ে যায়। তার মানে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট এদের মধ্যে ডিফারেন্স খুব কমতে থাকে। তার মানে এইরকম কোশ্চেন তোমাকে দিতেই পারে যে এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডের মধ্যে বা অকটেন আর সাইক্লো অকটেনের মধ্যে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টের তুলনা করো। অকটেনের বয়লিং পয়েন্ট সাইক্লো অকটেনের থেকে অনেক বেশি, কিন্তু সাইক্লো অকটেনের মেল্টিং পয়েন্ট অকটেনের মেল্টিং পয়েন্টের থেকে বেশি হওয়ার কথা সাইক্লো অকটেনেরটা, কারণ সেক্ষেত্রে তার ক্রিস্টাল স্ট্রাকচার প্যাকিং বেটার হওয়ার কথা। সো এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট না কাছাকাছি চলে আসে, এবং কাছাকাছি চলে আসার ফলে যেটা হয় সেটা হচ্ছে এরা ডিরেক্টলি সলিড থেকে ভেপার ফেজে যেতে পারে বাইপাসিং দ্য লিকুইড হুইচ ইজ সাবলিমেশন। যেমন ধরো এখানে বলছে এরা সাবলাইম করতে থাকে, হাইট 173 কেলভিন, তখনও মেল্ট না করে সরাসরি ভেপার ফেজে চলে যায়। So this much for our discussion in regarding the boiling point and melting point. You may want to take a look at the learning outcome of this lecture and verify whether the facts or criteria that I have listed here, you are understanding all these things and can predict যে at least qualitatively predict করতে পারো, বা তোমার একটা ইনটুইটিভ ধারণা তৈরি হচ্ছে যে কোন কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট অন্য কোনো কম্পাউন্ডের থেকে বেশির দিকে যাবে না কমের দিকে যাবে। So thank you for your patience, and I will be seeing you in the next one.